পদ্ম ঈশানের এই রূপ দেখে অবাক না হয়ে পারল না। এই রূপের সাথে এই প্রথম পরিচিত সে। আগে কখনো পরিচয় হয়নি, আর ঈশানও দেখায়নি তার এই রূপ। সে কি পদ্মকে অবিশ্বাস করছে? যা সত্যি তাই বলবে। মিছিমিছি কেন সে বকা শুনবে? একটা বাচ্চা ছেলে কামড় দিয়েছে, ইচ্ছে করে দেয়নি, আমি তাকে ধরেছিলাম তাই দিয়েছে। ঈশান হতভম্ব হয়ে গেল পদ্মের কথা শুনে। বাচ্চা ছেলে কামড় দিয়েছে? কি বলছো এসব? জি হ্যাঁ, আমি ঘুমাচ্ছিলাম ইজনিয়া আপুর রুমে, একটা বাচ্চা ছেলে দৌড়ে যাচ্ছিল। আমি প্রথমে অবাক হয়েছিলাম দেখে, কারণ এ বাসায় তো কোনো বাচ্চা নেই, আর আসবেও বা কোথা থেকে। আপনি তো আর আমাকে বলেননি যে আজ আপনার জন্মদিন, বাসায় মেহমান আসবে, হয়তো বাচ্চাটাও সেরকমই কেউ হবে। আমি ওর হাত ধরেছিলাম জিজ্ঞেস করার জন্য যে তুমি কেন এসেছো, তাই কামড় দিয়েছে আমায়। ঈশান ভ্রু কুঁচকে তাকালো পদ্মের দিকে। মেয়েটার দৃষ্টি ফ্লোরের দিকে, বড্ড উদাসীন দেখাচ্ছে। পরিচয় জানতে পেরেছ? পদ্ম একটা বড় নিঃশ্বাস ছাড়ল। না। তাহলে কি শুধু শুধু কামড় খেলে? তুমি একটা কামড় দিতে পারলে না? পদ্ম চোখ বড় বড় করে ঈশানের দিকে তাকালো। ঈশান সজ্ঞানে কথাটা বলেছে তো? কী সব বলছে? বাচ্চার সাথে সেও কি বাচ্চা হয়ে যাবে নাকি? বাচ্চাটা আমাকে কামড় দিয়েছে বলে কি আমিও তাকে কামড় দেব? এতটাও নির্বোধ না আমি। ঈশান শব্দ করে হাসল। পদ্মের চিবুক ধরে দুইবার দুই দিকে ঘোরালো। সত্যিই তুমি নির্বোধ। পদ্ম উত্তর দিচ্ছে না, শুধু ঈশানকে দেখছে। যখন বাসা থেকে বের হয়েছিল তখন মেরুন কালারের একটা শার্ট পরেছিল। এখন দেখছি উপর দিয়ে কোটও আছে। কখন পড়েছে এটা সে তো দেখেনি। পদ্ম ঈশানের কোটে হাত দিল। পরক্ষণেই ঈশানের দিকে তাকিয়ে প্রশ্ন করল। ঈশান পদ্মের হাতের উপরে হাত রাখল। তুমি তো রেগে রুমে আসোনি, আমি বাইরে থেকে এসে এটা পড়েছে। পদ্ম ছোট্ট করে উত্তর দিল। ওহ। ঈশান তার ঠোঁটটা ভেজালো। পদ্ম, তুমি আমাকে গিফট দেবে না? পদ্মের মনটা ছোট হয়ে এলো। ঈশান তো তাকে জানায়নি আজ তার জন্মদিন। আবার কিসের গিফটের কথা বলছে? উম, আপনি তো আমাকে জানাননি যে আজ আপনার জন্মদিন, কিসের গিফটের কথা বলছেন? আচ্ছা, তাহলে আমি গিফট দেই। বসো তুমি ওখানে। পদ্ম বেডে বসল। ঈশান আবার কিসের গিফট দেবে? ঈশান কাবার্ড থেকে কিছু প্যাকেট বের করলো। ঈশান পদ্মের সামনে প্যাকেটগুলো রাখলো। পদ্ম শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। আজ ঈশানের জন্মদিন, অথচ পদ্ম গিফট পাচ্ছে। বিষয়টা অস্বাভাবিক হয়ে গেল না? এগুলো কি? পদ্ম ঈশানের দিকে তাকিয়ে প্রশ্ন করছে। ঈশান বুকে হাত গুজে গম্ভীর স্বরে বলল, নিচে খুলে দেখো। খুলবো? জি ম্যাডাম, খুলুন। আপনার জিনিস আপনি খুলবেন না, দেরি করবেন না, তাড়াতাড়ি খুলুন। পদ্ম প্যাকেটগুলো একটা একটা করে খুলছে আর রীতিমতো অবাক হচ্ছে। একটা প্যাকেটে সুন্দর স্বর্ণের চেন পাওয়া গেল, যেখানে অনেকগুলো ইংরাজি শব্দ দিয়ে পদ্ম তার নামটা লেখা। আরেকটা প্যাকেটে স্বর্ণের আংটি পেল, লাভ শেপ, মাঝখানে আবার পি লেখা। এই দুটো জিনিস দেখে পদ্ম খুব বড়সড় করে অবাক হয়েছিল। আরও একটা ব্যাগে গাঢ় নীল জামদানি শাড়ি, নীল চুড়ি, সাদা গাজরা, দুটো কাজল আর একটা লিপস্টিক পেল। এত এত উপহারের মাঝে এক অমায়িক সুন্দরী কন্যা বসে আছে, যাকে অপলক নয়নে তাকিয়ে দেখছে ঈশান। ইস, মেয়েটা একটু বেশি সুন্দর। এত সুন্দর না হলেও তো পারত। আর এদিকে পদ্ম অবাক চাহনিতে শুধু এগুলো দেখছে, কোনো কিছুই মাথায় ঢুকছে না। এগুলো কি? জন্মদিন তো আপনার, গিফট আমার জন্য এনেছেন কেন আপনি? ঈশান তার কপালের সামনে এসে পড়া চুলগুলোকে হাত দ্বারা পিছনে ঠেলে দিল। মনে আছে, বিয়ের পর এই পর্যন্ত আমি তোমাকে একটাও গিফট দেইনি। তোমার জন্মদিনও বলেছিলাম সব গিফট একসাথে দিব, তাই আজ দিয়ে দিলাম। তাই বলে এত কিছু? জি। কেন ম্যাডাম, আপনি খুশি হননি? আপনার মুখে তো হাসি নেই। আসলে আপনি খুশি হননি, এটা কি আমি ধরে নিব? না না, আমি ভীষণ খুশি হয়েছি, ধন্যবাদ। একটা কথা বলবো পদ্ম? পদ্ম মাথা নাড়ল। তুমি যে তখন শাড়ি পরেছ, আমি তোমাকে ঠিকমতো মন ভরে দেখতে পারিনি। এখন আবার পরবে? পদ্ম কি বলবে বুঝতেই পারছে না। একবার শাড়ি পরেছিল, খুলেও ফেলেছে, এখন কি আবার পরবে? যেহেতু ঈশান এত গিফট দিয়েছে, না করা কি ঠিক হবে? পদ্মের পাশ থেকে কোনো উত্তর না পেয়ে ঈশান ইচ্ছে করেই একটু মন খারাপের অভিনয় করে বলল, যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে থাকো, পড়তে হবে না। পদ্ম দেখছে
ঈশানের মনটা খারাপ হয়ে গেল, তাই আর কোনো কিছু না ভেবেই বলল, না, আমি শাড়ি পরবো। ঈশানের চোখটা খুশিতে চিকচিক করছে। আচ্ছা, তাহলে তুমি পড়ো, আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি। বলেই ঈশান ব্যালকনিতে চলে গেল। ঈশান চলে যাওয়ার পরপরই পদ্ম শাড়ি পরতে শুরু করলো। শাড়ির সব কিছু ঠিক থাকে, কিন্তু সেই কুচিটা নিয়েই ঝামেলা। কুচি সুন্দর হয়নি। কুচিটা দেখে পদ্ম মুখ কুচকে ফেলল। এটা কবে যে সুন্দর করে করতে পারবে সে? পদ্ম গলার স্বর উঁচু করে ঈশানকে ডাক দিল। ভেতরে আসুন, শাড়ি পরা শেষ আমার। ঈশান রুমে আসলো। পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। পদ্ম তার চোখে বরাবরই সুন্দর, যে কোনো অবস্থাতেই। ঈশান পদ্মের সামনে ঝুঁকে বসে কুচিটা ঠিক করে দিল। পদ্ম হাসছে। যতবারই পদ্ম শাড়ি পরে ততবারই ঈশান কুচিটা ঠিক করে দেয়। এই জন্য মাঝে মাঝে আর কুচি সুন্দর করে শিখতে মন চায় না তার। ঈশান উঠে দাঁড়ালো। তার হাত পদ্মের গাল স্পর্শ করে বলল, সুন্দর লাগছে খুব পদ্মফুল। পদ্ম ম্লান হাসল। ধন্যবাদ। শুধুই ধন্যবাদ? এক্সট্রা কিছু দিবে না? পদ্ম ভরকে গেল। কি দেবে আর? তার কাছে আছেটাই বা কি? কি দিব আপনাকে? আমার কাছে তো কিছুই নেই। ঈশান ভ্রু কুচকে তাকালো। সত্যি কিছু নেই? না, নেই। ঈশান পদ্মের চুলের খোপাটা তার এক হাত দিয়ে খুলে দিল। এবার বেশি সুন্দর লাগছে। পদ্ম আর চোখে তাকালো ঈশানের দিকে। উনি কি করতে যাচ্ছেন সেটাই বোঝা দেয়। এভাবে তাকিয়ে থেকে না পদ্মফুল, প্রেমে পড়ে যাবে। পদ্ম এবার সরাসরি তাকালো ঈশানের দিকে। ঈশান তার সবগুলো দাঁত দেখিয়ে হাসছে। হুঁ, আমার বই গেছে প্রেমে পড়তে। ঈশান পদ্মের হাত ধরে একদম তার সামনে এনে দাঁড় করালো। পদ্ম হাত ছাড়ার জন্য বহু চেষ্টা করছে, কিন্তু পারছে না। ঈশান এমনভাবে হাতটা ধরছে। আমি যদি না ছাড়ি তাহলে তোমার এই লিলিপুট মারাকে শক্তি দিয়ে 100 বছর চেষ্টা করলেও ছাড়তে পারবে না। ছাড়ো না মায়। ব্যথা তো পাচ্ছ না, তাহলে কেন ছাড়ন ছাড়ন বলছো? আজ রাতে তুমি আমার থেকে ছাড়া পাচ্ছ না। পদ্ম বুঝলো না ঈশানের কথা। মানে বুঝিনি আমি। এত বুঝতে হবে না। আচ্ছা তাহলে ছেড়ে দিন। ঈশান যেন পদ্মের কথাটা শুনল না। পদ্মকে টেনে তার সাথে মিশিয়ে নিল। ঈশান ঝুঁকে পদ্মের গালের সাথে তার গাল স্পর্শ করালো। হুম, ছাড়বো না। পদ্মের শরীর ঠান্ডায় হিম ধরে গেল। এ কি পদ্ম, তোমার শরীর এমন ঠান্ডা হয়ে গেল কেন? ভয় পাচ্ছ আমাকে নাকি আমার স্পর্শকে? পদ্ম ভাবছে কি বলবে এখন। কিছুই তো বলার নেই। তার কাছে আপাতত কোনো কথাই নেই। নীরব দর্শক সে। পদ্ম, একটা জিনিস চাই তোমার কাছে। পদ্ম মাথা তুলে তাকালো ঈশানের দিকে। কি? আগে বলো, তুমি আমাকে সেটা দিবে যা আমি চাচ্ছি। আমি প্রথম দিন তোমাকে জড়িয়ে ধরার জন্য পারমিশন নিয়েছিলাম, আজও পারমিশন নিচ্ছে, কারণ আমি তোমার কথাকে গুরুত্ব দিই বেশি। তুমি যদি পারমিশন দাও তাহলে। এইটুকু বলেই ঈশান থেমে গেল। ঈশানের বলা কথাগুলো ঘোলাটে লাগছে অনেকটা, যা পদ্ম বুঝতেও পারছে না। কিসের অনুমতি চাচ্ছেন আপনি? আগে বলো, আমি পারমিশন দিচ্ছি, তাহলে বলবো। যদি শোনার পর অন্য কিছু বলো তখন? তাই শোনার আগে মতামত চাচ্ছি। আচ্ছা অনুমতি দিলাম, এবার তো বলুন। ঈশান খানিকটা চুপ রইল। আমাদের বৈবাহিক সম্পর্কের পূর্ণতা চাই। তুমি পারমিশন দিয়েছ, তাই অফারটা লো ফিরেছে। এবার তুমি বলো, তুমি কি প্রস্তুত? পদ্ম আঁতকে উঠল ঈশানের কথায়। এমনটা হবে ভাবেনি। গ্রামে থাকাকালীন পাশের ঘরের ভাবিরা সব বলেছে পদ্মকে, তাই পূর্ণতা কথাটা বুঝতে এতটা বেশি সময় লাগলো না। আপনি তো আগে এটা বলেননি। ঈশান তার হাত থেকে ঘড়িটা খুলে রাখল। বললে কি আপনি রাজি হয়ে যেতেন কখনো? পদ্ম চুপ হয়ে রইল। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। এমনভাবে ধোকা খাবে কখনো ভাবেনি। আর পূর্ণতা শব্দটা মনে পড়তেই কেমন অদ্ভুত অনুভূতির জানান দেয়। হুঁ, কথা বলবো না আমি আপনার সাথে। ঈশান পদ্মের হাত ধরে টেনে একেবারে তার সাথে মিশিয়ে নিল। আজ আর এগুলো শুনবো না পদ্মফুল। আমি জানি তোমার সম্মতি রয়েছে, কিন্তু তুমি মুখ ফুটে কিছু বলতে পারছো না। আচ্ছা, বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। বউয়ের এত কষ্ট সহ্য করতে পারবো না, চলো। ঈশান পদ্মকে ছেড়ে তার শার্টের কয়েকটা বোতাম খুলে দিল। অতঃপর তার সহধর্মণীকে সুন্দর করে কোলে তুলে নিল। পদ্ম হতভম্ব হয়ে তাকিয়ে আছে ঈশানের দিকে। আজ আর বাধা দেবে না। ঈশানের যা মন চায় করুক। পদ্ম শুধু অপলকভাবে তাকিয়ে দেখছে। ঈশান পদ্মকে বেডে শুইয়ে দিল।
ঈশান গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে পদ্মর দিকে। এই মেয়েটি, সে যাকে বিয়ে করেছিল বেশ কয়েক মাস আগে, যাকে প্রথম নিজের বউ হিসাবে মানতে নাড়াচ্ছিল, এখন এই মেয়ের ভালোবাসার চাদরে নিজেকে মুড়ে নেবে। সেই অনুভূতিটা ঠিক কী রকম হবে? ঈশানের এমন চেয়ে থাকা দেখে পদ্ম মাথা নিচু করে একটু নড়ে চড়ে বসল। মানুষটাকে কেমন জানি লাগছে। না, ঈশান সে আগের মতোই পদ্মের দিকে তাকিয়ে আছে। অসম্ভব সুন্দর লাগছে তার পদ্মফুলকে, একদম তার স্বপ্নের রাজকুমারীর মতো। সে কি আগে কখনো ভেবেছিল যে এমন একজনের ভালোবাসায় সে ঘায়েল হবে? চোখ ধাঁধানো সুন্দরী পদ্মফুল, পদ্ম যেন পদ্মফুলের মতোই সুন্দর, স্নিগ্ধ। ঈশান পদ্মের ঘাড়ে মুখ ডোবালো। পদ্ম চোখ বন্ধ করে আছে, হাতটা এমনিতেই ঈশানের মাথায় চলে গেল। ঈশানের চুলগুলো টেনে ধরেছে। পদ্ম খুব ভালো করেই ঈশানের দাড়িগুলো অনুভব করতে পারছে। বেহায়া দাড়ি একদম। পদ্ম কিছুক্ষণ পর মৃদু কামড়ের আভাস পেল, যেটা আস্তে আস্তে দৃঢ় হচ্ছে। পদ্মের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ঈশানের মনে তো এক অদ্ভুত শান্তি লাগছে, আর পদ্মের সব ঘোলাটে লাগছে। বারবার পদ্মের চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। ঈশান মাথা তুলে পদ্মকে দেখে নিল। পদ্মের চোখটা মুছে দিল। তারপরে পদ্মের ওষ্ঠে ঈশান তার ওষ্ঠ মিলিয়ে দিল। দুজনের নিঃশ্বাস গাঢ় হয়ে এসেছে। অসম্ভব সুন্দর এক অনুভূতি। ঈশান এই দিনটির জন্যই এত দিন অপেক্ষা করছিল। আজ সেই সুন্দর এবং শ্রেষ্ঠ দিন। সকাল 9টা। ঈশান চোখ খুলে পদ্মকে দেখছে। ঈশানের পক্ষে পাখির ছানার মতো লেপ্টে আছে, গুটিসুটি মেরে শুয়ে আছে। তার মা যে প্রথম বলেছিল মেয়েটা মায়াবী, ঠিকই বলেছিল। পদ্মের চেহারায় অদ্ভুত এক মায়া আছে। কি সুন্দর করে ঘুমাচ্ছে, আর ঈশানের দেওয়া ভালোবাসাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ঈশানের মনে প্রশান্তি নামক এক হাওয়া বয়ে গেল। এখন একদম মিসেস ঈশান শেখ লাগছে। পদ্মের ঘুম ভাঙল 10টার আরও পরে। ঈশান ইচ্ছে করেই জাগায়নি পদ্মকে। পদ্ম এখন আয়নার সামনে বসে বসে ঈশানের দেওয়া ভালোবাসা দেখছে। কেমন বেহায়ার মতো তাকিয়ে আছে দাগগুলো। এগুলো মানুষ দেখলে কি বলবে? বুড়ো হয়েছে, যথেষ্ট জ্ঞান বুদ্ধিও আছে, তাও এই কাজ কিভাবে করতে পারল? ঈশান রুমে এসে দেখল পদ্ম আয়নার সামনে বসে বসে এইসব দেখছে। মুচকি মুচকি হাসছে সে। পদ্মকে দাঁড় করালো ঈশান, পেছন থেকে জড়িয়ে ধরল। পদ্ম নিজেকে ছাড়ানোর জন্য বৃথা চেষ্টা করতে লাগলো। জানে ঈশানের শক্তির কাছে সে কিছুই না, তাও মন বলছে চেষ্টা করতে দোষ কোথায়? আর কত এমন ছাড়াবার জন্য ছোটাছুটি করবে? জানো তো পারবে না, তাও এমন কেন করছো? ছাড়ুন আমায়। কেন ছাড়বো? কেন আমি তোমাকে ছাড়ার জন্য তো ধরুনি। এই ঈশানের থেকে কখনো তুমি নিজেকে ছাড়াতে পারবে না। ঈশানের ভালোবাসা এতই বেশি প্রখর যেসব বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না। আর আমি তোমাকে ছাড়ছিও না, এসব চিন্তা ছেড়ে ফেলা মাথা থেকে। পদ্ম বিকল হয়ে গেল। সে কি বলছে আর ঈশান কি বলেছে? বোকা বোকা চাহনিতে ঈশানকে আয়নায় দেখছে। পদ্ম কিছুটা অবাক হলো তাকে আর ঈশানকে এইভাবে আয়নায় দেখে। এই প্রথম দৃশ্যটা দেখল। পদ্ম ম্লান হাসল। সেই হাসিটা ঈশান দেখল না। সে তো পদ্মকে নিয়ে ব্যস্ত আছে। ছাড়ুন, আমি নিচে যাব। ঈশান তার গাল এগিয়ে দিয়ে বলল, একটু চুমু খাও, তারপর যেতে পারবে। এর আগে তুমি যেতে পারবে না। মূলত আমি তোমাকে যেতে দিব না। পদ্ম মুখটা কুঁচকালো। ইস, লজ্জার জিনিসটা বলতে কিচ্ছু নেই। আমি আপনার মতো এসব পারি না। নির্লজ্জ লোক কোথাকার, সারাদিন এসব নিয়ে পড়ে থাকেন আপনি। ঈশান গলা ছেড়ে কাশল। এত বড় ডক্টরকে তার বউ চুমুর জন্য এত সুন্দর অপবাদ দিচ্ছে, কোনো মতেই মেনে নেওয়া যাচ্ছে না, যাবে না। শুধু তো একটা চুমুর কথাই বলেছে, আর তো কিছু বলেনি। পদ্ম এমন নিম্ন উপাধি দেবে জানলে আরও বেশি করে বলতো। এটা আসলে ঈশানের সাথে মানায় না। শোনো পদ্মফুল, এসব নিম্ন উপাধি তোমার ডাক্তার সাহেবের সাথে মানায় না। তিনি বড্ড বেশি বেসামাল পুরুষ। আশা করি বুঝতে পেরেছ। যদি না বুঝো তাহলে কাল রাতের কথা সুন্দর করে বিশ্লেষণ করব, তারপর বুঝতে পারবে। পদ্ম লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। কাল রাতের কথা মনে পড়তেই এক অজানা লজ্জা এসে ভর করল। মানুষটা দিন দিন কেমন জানি হয়ে উঠেছে। কথাবার্তা ঠিক মতো বলছে না, আবার নতুন শব্দ বের করেছে বিবিজান। মুহূর্তেই
পদ্মের মুখে লাল আভা ছড়িয়ে পড়তে লাগলো। ইচ্ছে করছে ইলানের বুকে মুখ লুকিয়ে ফেলতে, কিন্তু না, সেটা করা যাবে না, না হলে ডক্টর সাহেব আরও বেশি বেশি লজ্জা দেবেন। আপনি একটা নির্লজ্জ নির্লজ্জ নির্লজ্জ। ইলান গা ছাড়া ভাব নিয়ে বলল, পদ্ম, তোমাকে এখন একদম পরিপূর্ণ লাগছে। এই যে তোমার শরীরের প্রত্যেকটা অংশে আমার স্পর্শ লেগে আছে, তুমি কি অনুভব করতে পারো? এইজান যে তোমার মন চুরি করেছে সেটা পারো অনুভব করতে? কাল রাতে তোমার ঠিক কেমন লেগেছিল বলতে পারবে? এইজানের হৃদয়ে যে পদ্মফুল লেখা, তুমি কি সেটা জানো? পদ্ম শুধু ইলানের কথা শুনছে, তার কিছু বলার ভাষা নেই। ডাক্তার সাহেব যে কিভাবে কথাগুলো বলছে কে জানে, সে তো আমাকে বলেনি আমি তার স্পর্শ অনুভব করতে পারি কি না। আচ্ছা, সে যে পদ্মকে লজ্জা দেয়, তার কথায় যে পদ্ম লজ্জা পায়, তা কি সে অনুভব করতে পারে? পদ্ম এক ধ্যানে ফ্লোরে তাকিয়ে আছে। ইলানের ঠোঁটের স্পর্শ পদ্মের গালে পেতেই পদ্ম হড়বড় করে সরে যেতে লাগলো। সাথে সাথেই পদ্মকে ইলান গভীরভাবে জড়িয়ে ধরল। আগে পারমিশন নিয়েছি, এখনও সেটাও নিব না, সো সহ্য করে থাকতে হবে তোমায়। ইলনিয়ার কথা শুনে পদ্ম খুব লজ্জা পেল। আজ ইলানের জন্য তাকে এসব কারণে লজ্জা পেতে হচ্ছে। পদ্ম মাথা তুলে ইলনিয়ার দিকে তাকালো। ইলনিয়া দাঁত কতগুলো দেখিয়ে হাসছে। পদ্ম বুঝেছে তার সাথে মজা নেওয়া হচ্ছে, তাই বলে একেবারে শাশুড়ির সামনে। মনিরা শেখও পদ্মকে দেখল, তিনিও মিটিমিটি হাসছে। কি এক রুদ্ধশ্বাস পরিস্থিতি, পদ্ম কী করবে বুঝছে না। আজই ইলানকে বলতে হবে এমন যেন আর কখনো না করে। তার এত বেশি ভালোবাসা পদ্মের প্রতি যে এখন সবার সামনে বেঘরে লজ্জা পেতে চাচ্ছে। মা, আমি হসপিটাল যাচ্ছি। ইলান রেডি হয়ে হসপিটালে যাচ্ছে। ইলান পদ্মের দিকে তাকালো। পদ্ম রাগ দেখিয়ে মুখটা ফিরিয়ে নিল। ইলান এটার মানে বুঝল না। আবার কি হয়েছে যে একেবারে তাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছে? তবে ইলান কিছুই বলল না। আচ্ছা, সাবধানে যাস বাবা। ইলান মুচকি হেসে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। পদ্মকে কিছু বলল না যাওয়ার সময়, এই জন্য সে শুক্রিয়া আদায় করছে, কারণ না হলে ইলনিয়া আপু সবার সামনে তাকে লজ্জা দেবে। পদ্ম যতই রাগ করুক তবুও ইলানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। পদ্ম তার শাশুড়ির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, আর দুইজন মিলে একেবারে রান্নাঘরকে গল্প ঘর বানিয়ে দিল। এখন আর পদ্মের কোনো রকম অস্বস্তি বা লজ্জা পাওয়া কিছুই কাজ করে না। মনিরা শেখ যে তার শাশুড়ি, সেটা পদ্ম মাঝে মাঝে ভুলে যায়। একদম তার মায়ের মতোই আদর করে। পদ্ম সব কাজ শেষ করে রুমে এসেছে, গোসল করে আয়নার সামনে বসেছে। পদ্ম আয়নার সামনে বসে বসে নিজে নিজে হাসছে। কাল রাতে কী না হলো, স্মৃতিচারণ করতেই শিউরে উঠল সে। ইলানের বেহায়া রূপটা দেখে নিল কাল। পদ্ম হেসেই যাচ্ছে, থামাথামির কোনো নামই নেই। কেউ যদি হঠাৎ এসে দেখে তাহলে নিশ্চিত বলবে পদ্ম পাগল হয়ে গিয়েছে। এক সময় তার হাসিটা বন্ধ হয়ে গেল। বিকেল 4টে। পদ্মের আর মন যাচ্ছে না রুমে একলা থাকতে। সেই যে খেয়ে এসে শুয়েছিল, এখনও শুয়েই আছে। তার মূলত ঘুম আসছিল না, তাই শুয়ে শুয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে থাকলো। আবার অতীতের কিছু কথাও স্মরণ করলো। এইসব করতে করতে 4টে বেজে গিয়েছে। এখন আর ভালো লাগছে না, তাই ইলনিয়ার রুমে গেল। ইলনিয়া পায়ের উপরে পা তুলে ফোন দেখছে। পদ্ম দরজায় টোকা দিল। ইলনিয়া ঠিকঠাক হয়ে বসেছে, গলা উঁচু করে বলল ভিতরে আসতে। পদ্ম গুটিসুটি পায়ে ভিতরে ঢুকলো। ওহ ভাবি, তুমি এসেছো? আমি আরো ভাবলাম কে না কে এসেছে। জি আপু, একা ভালো লাগছিল না তো তাই এসেছি। তুমি কি কোনো কাজ করছো? চলে যাব? ইলনিয়া সাথে সাথে উত্তর দিল, আরে না না, বসো, আমারও একা ভালো লাগছিল না, তাই ফোন দেখছিলাম। তুমি এসেছো ভালোই হয়েছে, এখন একটু বসে বসে গল্প করতে পারবো। পদ্ম হাসল। ইলনিয়া আবারও বলল, তোমার সাথে তো এখন ভাইয়ার সম্পর্ক খুব ভালো, তাই না? পদ্ম লজ্জা পেল, মুখে কিছু বলল না। তুমি না বললেও আমি বুঝেছি। কাল কি ভাইয়া খুব আদর করেছিল? ইলনিয়া হাসতে হাসতে অবস্থা খারাপ, আর এইদিকে পদ্ম তপ্তা খেয়ে বসে আছে। এসেছিল গল্প করতে, এখন দেখি লজ্জা দিচ্ছে। এখানে বসে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। আপু, তোমার এসব কথা শুনে আমার কান গরম হয়ে যাচ্ছে। আমি তো গল্প করতে এসেছিলাম, এখন দেখছি লজ্জা দিচ্ছ তুমি আমায়। ইলনিয়া পদ্মের চিবুক ধরে বলল, ওরে আমার ভাইয়ের লজ্জাবতী সখিনা।
পদ্ম মাথাটা নিচু করে রইল। ইসলিয়া আর এসব নিয়ে কোনো কথা বলল না, কারণ তার ভাবির মুখ যে পরিমাণে ব্লাশ হচ্ছে, একটু পর তো লজ্জায় অজ্ঞান হয়ে যাবে। তখন তার ভাইয়ের দৌড়ানি খাওয়া লাগবে। পদ্ম আর ইসলিয়া একটা লম্বা সময় ধরে আলাপ জুড়ে দিল। পদ্ম তো বরাবরের মতোই বেশি কথা বলা মানুষদের পছন্দ করে, আর ইসলিয়া হলে তো কোনো কথাই নেই। পদ্ম মাঝে মধ্যে বুঝতে পারে না এটা কি আসলেই তার শ্বশুরবাড়ি কিনা, কারণ এই শ্বশুরবাড়ি নিয়ে অনেক বাজে ধারণা তার ছিল। তার ফুফাতো বোনকে তার শ্বশুরবাড়ির মানুষগুলো খুব শারীরিক মানসিকভাবে অত্যাচার করত, শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। সেই থেকে পদ্ম বিয়ে আর শ্বশুরবাড়ি এই দুটো জিনিসকে ভয় পেত। তবে শেখ পরিবারকে দেখে তার ধারণা পাল্টে গিয়েছে, তারা অমায়িক মনের মানুষ। সে কখন মুনিরা শেখ পদ্মকে বললেন ইসান এসেছে, সে যেন রুমে যায়, কিন্তু পদ্ম যায়নি, বসে বসে এখনও কথা বলছে। ইসান তার মায়ের থেকে শুনেছিল পদ্ম ইলনিয়ার রুমে। পদ্ম জানে ইসান এসেছে, তাও রুমে আসছে না। এখন আর বরের জন্য মায়া মমতা কিছুই নেই। ইসান একা বসে দুঃখ প্রকাশ করছে, তার কপালে জুটেছে একটা। পদ্ম, রুমে আসো। ব্যাস, পদ্মের কথা বন্ধ হয়ে গেল। পিছন ফিরে দেখে ইসান দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর ইলনিয়া, সে তো দাঁত কতগুলো দেখিয়ে হাসছে। আসছো না কেন? আর কতবার বলতে হবে তোমায়? পদ্ম মৃদু কেঁপে উঠল ইসানের ধমকে। ইলনিয়া ইশারা করলো যাওয়ার জন্য। পদ্ম উঠে ইসানের কাছে গেল। ইসান পদ্মের হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। মেয়েটার উপর যতই রাগ থাকুক না কেন, তার মায়াবী চেহারা দেখলে সব রাগ চলে যায়। শোনো পদ্ম, এত রাগ করা ভালো নয়, আর স্বামীর সাথে রাগ করাও তো আরও ভালো নয়, গুনাহ হয়, বুঝছো? আমি বুঝি না সারাদিন তোমার এত রাগ কোত্থেকে আসে। আমি তো কোনো দোষ করিনি, কেন রাগ দেখাচ্ছ বলো তো? একটু দাম দাও না আমাকে তুমি। ঈশান পদ্মকে শুইয়ে দিল, অতঃপর পদ্মের পক্ষে মাথা রাখল। ঈশানের মনে হলো একটু মানসিক শান্তির প্রয়োজন, তাই কাজটা করল। আর পদ্ম, সে তো অবাক হয়ে শুয়ে আছে, কিছু বলতে যাবে তখনই ঈশান পদ্মের মুখে হাত দিল। কথা বলো না, আমার একটু শান্তি প্রয়োজন। আমি শুয়ে থাকি, আর সমস্যা হলে বলো, আমি সরে যাব। পদ্ম আর কিছু বলতে পারল না, চুপচাপ শুয়ে রইল। ঈশানকে আর কিছু বলতে মন চাইল না। কীভাবে নরম কণ্ঠে বলল, আমার একটু শান্তি প্রয়োজন। পদ্ম চুপচাপ ঈশানের চুলগুলোতে বিলি কেটে দিচ্ছে। সময় চলমান, জীবনের একটা জিনিস কখনো ধরে রাখা যায় না, সেটা হচ্ছে সময়। সে তো নিজ গতিতেই চলতে থাকে। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়, তাদের মন পরিবর্তন হয়, সম্পর্কও পরিবর্তন হয়। ঠিক তেমনটিই হচ্ছে ঈশান আর পদ্মের সম্পর্কে। আগের তুলনায় তাদের সম্পর্কের বেশ উন্নতিও হয়েছে। পদ্মকে ঈশান তার ফ্ল্যাটে নিয়ে এসেছে, কারণ ঈশান এখান থেকেই হসপিটালে যায়। পথটা কাছে হয় তার জন্য। ঈশান হসপিটালে চলে গিয়েছে তার আগের সময়ে। পদ্ম কাজ করছে একা একা। এখন আর একা থাকতে ভয় লাগে না, আর ভালোই লাগে। দুপুরে ঈশান বাসায় এসে লাঞ্চ করে, কোনো দিন এর ব্যতিক্রম হয়নি। বাসায় এসে ঈশান শুধু পদ্মকে জ্বালাবে, এটা তার নিত্য দিনের কাজ। পদ্ম গোসল করে একদম ফিটফাট হয়ে বসে আছে। কিছুক্ষণ পর হয়তো ঈশান আসবে। প্রতিদিন এক সময়ে আসার চেষ্টা করে, আজ ভীষণ দেরি হচ্ছে। পদ্ম অপেক্ষা করতে করতে 3:55 বেজে গেল। এখনও ঈশান আসছে না, কেন সেটাই বুঝছে না। এখন তো দুপুরের খাবার বিকেলের নাস্তা হয়ে যাবে। পদ্ম এবার দেরি সহ্য করতে না পেরে ঈশানকে কল করলো। অনেকক্ষণ যাবত রিং হচ্ছে, কিন্তু ঈশান রিসিভ করছে না। এক পর্যায়ে পদ্মের রাগ উঠে গেল। অবশেষে ঈশান কল রিসিভ করলো। ও, পদ্মফুল কল দিয়েছ, দেখে নে তো। পদ্মের চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ছে। এতক্ষণ না খেয়ে বসেছিল, এখন এটা বলছে। পদ্ম রাগে ক্ষোভে ফোনটা কেটে দিল। ঈশান বুঝেছে পদ্মের এই রাগের রহস্য। কিছু দরকারি কাজ থাকাতে আজ সময় মতো যেতে পারেনি। নিশ্চয়ই মেয়েটা না খেয়ে বসেছিল তার জন্য। ঈশান নিজে নিজেই বলেছে অবশ্যই রাগ করা উচিত। মনে মনে অনেক অনুশোচনা হলো তার। রাত 7টায় ঈশান সব কাজ শেষ করে বাসায় এসেছে, যেও তাড়াতাড়ি আসতে পারেনি কাজগুলোর জন্য। কলিং বেল চাপতেই পদ্ম দরজাটা খোলে।
ঈশান চশমার আড়ালে পদ্মকে এক পলক দেখে নিল। মেয়েটার মুখটা শুকনো শুকনো লাগছে। এখনও কি না খেয়ে আছে নাকি? এখনও কি না খেয়ে আছে নাকি? ঈশান নিজের শার্টটাও চেঞ্জ করলো না, শুধু হাতটা ধুয়ে পদ্মের জন্য খাবার নিল। হয়তো পদ্ম এখনও না খেয়ে আছে, নিজের পাপকে মোছানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করেছে। ঈশান প্লেট সামনে নিয়ে বসে আছে। দীর্ঘ আধ ঘন্টা যাবৎ এক প্রকার যুদ্ধ চলছে খাবার নিয়ে, কিন্তু পদ্ম মুখেই নিচ্ছে না। পদ্মের প্রতি রাগ হলেও সেগুলো চোখ বুজে হজম করতে হচ্ছে। খাও না পদ্ম ফুল, এত রাগ করার কি আছে? আমি বলেছি তো আমার কাজ ছিল, তাই আসতে পারিনি। পদ্ম না খেলে অসুস্থ হয়ে পড়বে তো। পদ্ম মুখ ফিরিয়ে নিল, অর্থাৎ সে খাবে না। খাবো না আমি। অসুস্থ হলে আপনার কি? আপনার তো আমার প্রতি কোনো রকম ভালোবাসা নেই। তাহলে এমন কেন করছেন আপনি? আমি খাবো না, খাবো না, খাবো না। ঈশানের মুখটা ছোট হয়ে এলো। খাবো না, খাবো না কথাটা শতবার বলা হয়ে গিয়েছে, যেন ঈশান কানে শুনতে পায়নি। ঈশানের মন চাচ্ছিল পদ্মকে টেনে একটা থাপড় দিতে, কিন্তু এটা সে করেনি। পদ্ম এমনিতেই তখন কষ্ট পেয়েছে, এখন থাপ্পড় দিলে তো কথাই বন্ধ করে দেবে মনে হয়। হুম, তুমি অসুস্থ হলে আমি কাকে আদর করব বলো? এমন নিষ্ঠুরতম কথাবার্তা বলো না পদ্ম। আমি তো তোমাকে খুব ভালোবাসি। খেয়ে নাও, এমন রাগ করতে নেই। পদ্ম চোখ রাঙালো ঈশানকে। ঈশান মোটেও ভয় পায়নি, উল্টো হাসি পেয়েছিল। দাঁতের দাঁত চেপে হাসি আটকে রাখল। এভাবে চোখ রাঙিও না, আমি খুব ভয় পেয়েছি। পদ্ম মুখ ভেঙালো। সব নাটক করেছে, সে কি কিছু বুঝছে নাকি? হয়েছে, এবার সরুন এখান থেকে। আমার আর ভালো লাগছে না এসব। আচ্ছা শোনো তাহলে, মেধা প্রেগনেন্ট, তাই ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। আর আজ পেশেন্টের খুব চাপ ছিল, তাই আসতে পারেনি। এ পর্যন্ত কতবার সরি বলেছে, একবারে কি মাফ করা যায় না? আমার সরিগুলো কি গ্রহণযোগ্য হবে না? মেধা প্রেগনেন্ট শুনে পদ্মের চোখ চিকচিক করছে খুশিতে। এখন তো তার নাচতে মন চাচ্ছে। ইস, মেধা আপু তো একবারও বলেনি তাকে। যাই হোক, সে তো শুনেছে, এই খুশি কোথায় রাখবে? পদ্মের এমন মনে হচ্ছে যেন তার নিজেরই বাচ্চা হবে। পদ্ম খুশি হয়ে ঈশানের হাত ধরল। সত্যি মেধাবু প্রেগনেন্ট? ঈশান স্বাভাবিক কণ্ঠে বলল। জি ম্যাডাম। পদ্ম ঈশানের হাতে থাকা প্লেটের দিকে তাকালো, পরক্ষণেই আবার বলল। আমি ভাত খাবো, কিন্তু কথা হচ্ছে আমাকে মেধা আপুর কাছে নিয়ে যেতে হবে। আমি আপুর সাথে দেখা করব। যদি আপনি রাজি থাকেন তো খাবো, না হলে আপনি আজ আমাকে সারাদিন চেষ্টা করলেও খাওয়াতে পারবেন না। ঈশান রাজি হলো পদ্মের কথায়। পদ্ম খেয়ে দিয়ে এখন রেডি হচ্ছে। ঈশান নিঃশব্দে পদ্মের কাণ্ড কারখানা দেখছে। এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভিতর থেকে। এই পিচ্চি মেয়েকে সারা জীবন সহ্য করতে হবে তার। ঈশান পদ্ম মেধার বাসায় আসলো। পদ্ম তো মেধাকে পেয়ে খুব খুশি। মেধাকে ছেড়ে আসতে মন চাচ্ছিল না, কিন্তু ঈশান তাকে নিয়ে চলে এসেছে। কারণ মেধার বাসায় এমনিও অনেক মেহমান ছিল। অন্য সময় হলে রেখে আসতো পদ্মকে, কিন্তু আজ সম্ভব না। ল্যাপটপে এত কি দেখছেন আপনি? ঈশান আধশোয়া হয়ে ল্যাপটপে কিছু মেডিসিন নিয়ে রিসার্চ করছিল। তার পাশেই পদ্ম শুয়ে আছে, ঘুম আসছিল না, তাই ঈশানের দিকে তাকিয়ে আছে। সে তো ল্যাপটপে ডুবে আছে, আশেপাশে যে কিছু হচ্ছে বলতেও পারবে না বোধহয়। কাজ করছি, তুমি ঘুমাও। কি কাজ করছেন? আপনার কাজ তো শুধু রোগী দেখা, তাহলে এটা কি করছেন? ঈশান উত্তর দিল না। পদ্ম উঠে বসেছে। পদ্ম ঈশানের থেকে ল্যাপটপ নিয়ে আসলো। ঈশান গলা উঁচু করে বলল। আরে কি করছো, এটা দাও। পদ্ম কিছু না বলে ল্যাপটপটা সরিয়ে ঈশানের গলা জড়িয়ে ধরল। আমার একটা বাবু লাগবে ডক্টর সাহেব। মেধা আপুর মতো আমাকেও একটা বাবু এনে দিন না। ঈশান হাসছে পদ্মের অপ্রাসঙ্গিক কথা শুনে। সে নিজেই বাচ্চা, আবার আরেকটা বাচ্চা চায়। বাচ্চার থেকে বাচ্চা হবে। কোনো ভূত এখন মাথায় চেপে বসেছে কি জানি, কোন ভূত এখন মাথায় চেপে বসেছে কি জানি। এই আত পাগলটাকে সামলাবে কিভাবে? ঈশান বুঝছে না হঠাৎ পদ্ম বাচ্চার জন্য এমন পাগলামো করছে কেন। দিন দিন সীমা অতিক্রম করে ফেলছে মেয়েটা। সারা দিন পদ্মের এমন প্যারা আর সহ্য হচ্ছে না। তুমি এখনো নিচে বাচ্চা, আবার কোন মুখে বাচ্চার কথা বলো? পদ্ম মুখটা কুঁচকে ফেলল। ঈশানের এই কথা তার পছন্দ হয়নি। আমি আমার মুখ দিয়ে বলেছি আপনার কোনো সমস্যা? আর আমি কি বাচ্চা? তাহলে আদর করার সময় মনে রাখেন না কেন? ঈশান হো হো করে হেসে উঠল। ঈশানের হাসি পদ্মের ভালো লাগলো না। আদর করা আর বাচ্চা গিফট দেওয়া অনেক পার্থক্য আছে। পদ্মের মন মানল না ঈশানের কথায়।
মেধাপুর বাচ্চা হবে, তাই এখন তারও বাচ্চা লাগবে। তারপরে দুজনে প্রেগনেন্ট হয়ে সারা দিন আড্ডা দেবে। আপাতত যে কোনো মূল্যে তার বাচ্চা চাই। আহা, আপনার কথা আমি মানতে চাচ্ছি না। আমার একটা বাচ্চা লাগবে ইজান ভাইয়া।